সুবর্ণবাবু, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, যে শীতকাল মানেই আমরা দেখে থাকি যে জ্বর, সর্দি, কাশি এগুলো হয়ে থাকে, এবং আজকাল তো মানুষ নিজের ডাক্তারি নিজেই করে নেন। কখনো কখনো দেখা যায় যে একটু হালকা গা ছ্যাঁকছ্যাঁকে জ্বর এসছে, প্যারাসিটামল খেয়ে নিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে বুঝবো যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছি আমি, বা তার সেই যে লক্ষণগুলো সেগুলো ঠিক কি? দেখুন, নিপা ভাইরাস কিন্তু সাধারণ জ্বর সর্দি কাশির সাথে মতো একরকমের সিমটমস হয় না। তার কারণ নিপা ভাইরাসে যেটা হয় মূলত জ্বর থাকে, সেটা হচ্ছে যে মাঝারি মাপের জ্বর থাকে, মানে খুব মৃদু নয়, আবার খুব হাই টেম্পারেচার থাকে তা নয়। অনেক সময় হাই টেম্পারেচার থাকতে পারে, কিন্তু তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে প্রচন্ড মাথা ব্যথা হয়, পেশিতে ব্যথা হয়, সোর থ্রোট একটা থাকতে পারে, গলা খুসখুস, বিরাট যে কাশি হয় তা নয়, সর্দি হাঁচি এগুলো থাকেই না প্রায় বলতে গেলে। কিন্তু এর পাশাপাশি একটা নসিয়া এবং ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব এবং হচ্ছে বমি, এইটা হতে পারে। যেটা এই যে দুজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে বলে খবর, তাদের ক্ষেত্রে তাই হয়েছিল, বমি হচ্ছিল প্রচন্ড। আর যেটা হচ্ছে যে মাথা ঘোরা, কখনো কখনো খিঁচুনি হতে পারে, একটু ভুল বকতে পারে, মানুষজন চিনতে পারছে না, অর্থাৎ ডিসওরিয়েন্টেশন এবং ডেলিরিয়াম আমরা যেটাকে বলি। তার কারণ হচ্ছে আমাদের মাথার ব্রেনের যে ঢাকনা এনসেফালন, সেটাকে এরা হচ্ছে যে মানে অ্যাটাক করে এবং তার প্রদাহ হয়, সেটাকে আমরা এনসেফালাইটিস বলি। এই এনসেফালাইটিসের ফলে হচ্ছে যে এই ধরনের গুলো হয়, এবং হচ্ছে যে আরো বেশি দিন এগোলে আস্তে আস্তে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছে, বা হচ্ছে যে অজ্ঞান হয়ে যাচ্ছে, বা কোমা দশাতে চলে যাচ্ছে, এরকম হয়। এবং বেশ কিছু ক্ষেত্রে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ হচ্ছে যে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, যেখানে অক্সিজেন দিতে হচ্ছে, ভেন্টিলেটর প্রয়োজন হচ্ছে, এরকম হয়। এই দুটি পেশেন্টের মধ্যে একজন ইতিমধ্যে ভেন্টিলেটরে রয়েছে, অন্যজন ভেন্টিলেটর ছাড়াই রয়েছে, কিন্তু হচ্ছে যে দুজনেই প্রায় সেন্সলেস অবস্থাতেই এখনো রয়েছে। সুবর্ণবাবু, যে বিষয়টা আপনার সঙ্গে আমি আলোচনা করছিলাম, যে এর তো আপাতত নিপা ভাইরাসের কোনো রকম কোনো ভ্যাকসিন সেরকম কিছু নেই। তাহলে যদি একজন মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হন এবং তার সেই সময়টা যদি থাকে, মানে তাকে চিকিৎসা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে কিভাবে মেডিকেলি তাকে হেল্পটা করা যেতে পারে? কারণ এর কিন্তু কোনো রকম কোনো ভ্যাকসিন আপাতত নেই। এই পুরো চিকিৎসাটাই হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ হচ্ছে যে সিমটমেটিক ট্রিটমেন্ট। যদি কারোর হচ্ছে জ্বর আসছে তাহলে তাকে জ্বরের ওষুধ, যদি মাথা ঘুরছে বমি পাচ্ছে তাহলে বমির ওষুধ, যদি শ্বাসকষ্ট হচ্ছে তাহলে অক্সিজেন, ভেন্টিলেটর ইত্যাদি। এই পুরোটাই হচ্ছে সিমটমেটিক এবং হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। কোনো নির্দিষ্ট ভাইরাস হচ্ছে অ্যান্টিভাইরাল এখানে কাজ করে না, ফলে হচ্ছে যে নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সেই জন্যই হচ্ছে যে আমরা মৃত্যুর হারটাও বেশি, এবং সেই জন্যই এটা চিন্তার বিষয়। সেই জন্যই হচ্ছে সতর্ক থাকতে হবে। আমরা বারবারই বলছি যে সারা পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষের মধ্যে মাত্র 2 জনের এখনো পর্যন্ত নিপা ভাইরাস হয়েছে, সুতরাং বাকিদের বিরাট কিছু আতঙ্কিত হয়ে গেলেন এরকমটা নয়, এবং হচ্ছে যে আতঙ্ক ছড়াবেনও না, যাতে করে হচ্ছে গ্রামীণ অর্থনীতির ক্ষতি হয়। কারণ হচ্ছে এই সময়টা গ্রামের হচ্ছে যে নলেন গুড়ের মিষ্টি, খেজুর গুড়ের পাটালি, সব নানা রকম বিক্রি, এটা একটা গ্রামীণ অর্থনীতি পুষ্ট হয়, গরিব মানুষ বিক্রি করেন, এবং সেটা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত, কোনো ঝুঁকি নেই তাতে। শুধুমাত্র ফ্রেশ খেজুরের রস এবং ফ্রেশ গাছ থেকে পড়া ফল, আধ খাওয়া ফল, অর্থাৎ পাখিতে ঠোকরানো ফল, সেইগুলো খাওয়াটাকে থেকে বিরত থাকবেন। এবং হচ্ছে এই ধরনের যে সিমটম কিছু দেখা দিলে সেটা হচ্ছে নিকটস্থ সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে যে জানাবেন, সেখানে অতি দ্রুত গিয়ে পরামর্শ নেবেন। এছাড়া কিন্তু বাড়তি আতঙ্কের কোনো কারণ নেই। এইটা সরকার হচ্ছে যে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একযোগে করছে। আমরা যারা চিকিৎসকদের সংগঠনগুলি আছি তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা সব রকম ভাবে এই সময় প্রশাসনের পাশে আছি, স্বাস্থ্য দপ্তরের পাশে আছি। এই সংকটে আমরা সব রকম ভাবে হচ্ছে যে মানুষের এবং প্রশাসনের সাহায্য করে মানুষের যা সাহায্য দরকার আমরা তা করবার জন্য প্রস্তুত আছি। সুবর্ণবাবু, একদমই আতঙ্কিত হওয়ার কিছু নেই, যে বিষয়টা আপনি বারবার বলছেন, কারণ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার একযোগেই পুরো বিষয়টা দেখছে। এবার আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা কোভিডের টাইমে দেখেছিলাম যে ড্রপলেট থেকে ভাইরাস খুব তাড়াতাড়ি একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন, তার কাছে যদি কেউ যায়, বা একজন আক্রান্ত নিপা ভাইরাসের ব্যক্তি, তিনি কিভাবে আর বাদবাকি মানুষকে ইনফেক্টেড করতে পারেন, বা এই যে পুরো ভাইরাসটা যেটা ছড়ায় সেই প্রসেসটা ঠিক কিভাবে হয়, সেটা একটু আপনার কাছে জানতে চাইবো। কোভিডের থেকে কিছুটা আলাদা, তার কারণ হচ্ছে কোভিড এসেন্সিয়ালি রেসপিরেটরি ভাইরাস, সেটা হাঁচি, কাশি, সর্দি এইগুলো দিয়ে ছড়াতো।
এখানে অর্থাৎ যে কোনো বডি ফ্লুইড দিয়ে ছড়ায়, কিন্তু হচ্ছে যে সর্দি কাশি হাঁচি বিরাট যে হয় তা নয়। অল্প কিছু কাশি হতে পারে, যেহেতু থ্রোট হতে পারে সেখান থেকে। কিন্তু হচ্ছে যে যে কোনো বডি ফ্লুইড অর্থাৎ হচ্ছে এর মানে একজন নিপা ভাইরাস আক্রান্ত রোগী, তার রক্ত, তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সাধারণত বাইরে আসে নাকি, রক্ত, তার মানে ইউরিন, তার স্টুল অর্থাৎ হচ্ছে মলমূত্র, তার বীর্যতে হচ্ছে যে হতে পারে লালারস, মূলত এই ধরনের হচ্ছে যে বডি ফ্লুইড গুলো আমরা বলি, শরীরে যে তরল পদার্থ শরীর থেকে বেরোয় সেইগুলো থেকে অন্যজন আক্রান্ত হতে পারে। এবং কোভিডে আমরা বলতাম যে ক্লোজ কন্ট্যাক্ট 3 ফুটের মধ্যে 10 মিনিট থাকলেই হচ্ছে তার সম্ভাবনা থেকে যাবে। এখানে কিন্তু সাধারণভাবে তা হয় না। একদম ক্লোজ কেয়ার গিভার যারা, অর্থাৎ হচ্ছে যে নার্স বা বাড়ির যে মানুষ তার পরিচর্যা করছেন, তাকে সেবা করছেন, তার হচ্ছে সম্ভাবনা বেশি। আর তাছাড়া যদি একই ঘরে মোটামুটি 10-12 ঘন্টা একসাথে সে থাকে, তাহলে তার সম্ভাবনা অনেক বেশি। একবার হচ্ছে যে কোনো নিপা ভাইরাস আক্রান্ত রোগীর সঙ্গে গিয়ে দেখা করে চলে এলো, বা হচ্ছে যে এক টেবিলে বসে উল্টো দিকে বসে চা খেলো, তাহলে কিন্তু তার হয়ে যাবে, এরকমটা ব্যাপারটা নয়। সুবর্ণবাবু, একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো যে ব্যক্তি ধরুন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাকে সঠিক সময়ে চিকিৎসা করানো সম্ভব হয়েছে, যেহেতু আপনার সাথে আলোচনা করছিলাম যে কোনো এর ভ্যাকসিন আপাতত আসেনি, তো সেই ব্যক্তিকে আপনি ধরে নিন অক্সিজেন সাপোর্টটা দেওয়া হলো বা তার যে সাপোর্টের দরকার তাকে সেটা দেওয়া হলো, তারপরে কি তার রিকভার করে একদম নর্মাল লাইফে ফেরা পসিবল? কারণ এই ভাইরাসে আক্রান্ত হলে তার যে ডেথ রেট সেটা কিন্তু বেশ হাই এর দিকে, প্রায় রিসার্চ বলছে যে প্রায় 80% কাছাকাছি। দেখুন, ডেথ রেট আমাদের দক্ষিণ এশিয়াতে যতগুলো দেখা গেছে তার গড় হচ্ছে করলে দাঁড়াবে 40% থেকে 75%, কিন্তু কখনো কখনো তার থেকে বেশি হয়। কেরলে যখন 2018 সালে প্রথম আউটব্রেকটা হলো, সেখানে 23 জন আক্রান্ত হয়েছিল। এই 23 জনের মধ্যে 18 জন মারা গেছিল, ফলে না হচ্ছে 91% হচ্ছে যে ডেথ রেট ছিল। আর গত বছরে 4 জন আক্রান্ত হয়েছিল 25 সালে, 2 জন মারা গেছে, 50% সেখানে মর্টালিটি রেট, কেস ফ্যাটালিটি রেট আমরা যেটাকে বলি। এইবার যেটা হচ্ছে যে এই যে হাই মর্টালিটি রেট, তার সাথে যারা বেঁচে গেল তাদের 20% তাদের হচ্ছে রেসিডুয়াল নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস থেকে যায় অনেক সময়। অর্থাৎ হচ্ছে কারোর ক্ষেত্রে একটা কোনো অঙ্গ হচ্ছে যে পুরো কাজ করছে না, অর্থাৎ হচ্ছে আংশিক বা সম্পূর্ণ পঙ্গু হয়ে গেল হতে পারে। কারোর হতে পারে ডিলেড অনসেট এনসেফালাইটিস, অর্থাৎ হচ্ছে যে তখনই এনসেফালাইটিস হলো না বলে বেঁচে গেল, কিন্তু পরবর্তীকালে ওই ভাইরাস যেটা শরীরে থেকে গেল, যেহেতু কোনো অ্যান্টিভাইরাল ওতে কাজ করলো না বা দেওয়া হলো না, কারণ হচ্ছে যে অ্যান্টিভাইরাল কাজ করে না, সেটা পরবর্তীকালে গিয়ে এনসেফালাইটিস করলো, সেটা হতে পারে। আর 3 নম্বর যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করছে, কোন পার্সোনালিটি টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকমটাও দেখা যায়। অর্থাৎ নিউরোলজিক্যাল মানে ব্রেন অ্যাফেক্টেড হলে যা যা হয়, নিউরোলজিক্যাল যে জটিলতাগুলো হয়, সেইগুলো 20% যারা বেঁচে যাচ্ছেন তাদের মধ্যে 20%-এর মধ্যে হচ্ছে যে এটা হতে পারে। সুবর্ণবাবু, সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে যে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা একটা খুব বড় সমস্যা। আর যেহেতু এক্ষেত্রে কোনো রকম কোনো সেরকম ভ্যাকসিন নেই, সেটাও একটা সমস্যার।